চলতি বছর বিধানসভা নির্বাচন, সুতরাং বোঝাই যাচ্ছে সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই ২৬ টার্গেট পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে ভোট প্রচারে অভিষেক, ২৪-এর আগে অভিষেকের নবজোয়ার যাত্রা, ২৬-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। কাল বারুইপুরে, শনিবার আলিপুরদুয়ারে সভা রয়েছে। বিধানসভা নির্বাচনের এখনো হাতে গোনা ৩ মাস মতো বাকি, কিন্তু তার আগেই বছরের শুরু থেকে একবারে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়ে আগামীকাল থেকে রাস্তায় নামছেন তার নাম হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কার্যত বিধানসভা নির্বাচনের যে পুরোদস্তুর প্রচার দলের তরফ থেকে সেটা শুরু হচ্ছে। সাম্প্রতিক অতীতে দেখতে পাওয়া গিয়েছিল যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি গোটা রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন। একেবারে উত্তরবঙ্গে কোচবিহার থেকে শুরু করেছিল, কাকদ্বীপে এসে সেই নবজোয়ার যাত্রা শেষ হয় এবং সেই নবজোয়ার যাত্রাতে একেবারে বিভিন্ন গ্রামে ঘুরে সেখানকার মানুষ কি চাইছিলেন সেই বার্তা তিনি তুলে ধরেছিলেন এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তী সময় তাদের নেতৃত্বাধীন সরকারও কাজ করে। এখন যে তিনি এই কর্মসূচিটা রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছেন, সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে যেমন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে কেন তারা প্রধান বিরোধী শক্তি বিজেপির বিরুদ্ধে তারা গিয়েছে এবং কোন কোন ইস্যু নিয়ে তারা বিধানসভা নির্বাচনের প্রচারে সমস্ত জায়গাতে পৌঁছে যেতে চায়, সেই জন্যই হচ্ছে তার এই প্রচারের এরকম নাম দেওয়া হয়েছে। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে স্পষ্ট করছেন এবং সদ্যই গতকালকে তিনি দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে থেকে বেরিয়ে আসার পর তার বক্তব্য আরও একবার জানিয়েছেন। এছাড়া এর সঙ্গে বাংলা বাঙালি ইস্যু এই নির্বাচনে প্রচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখতে চলেছে, সেটিও তার প্রচারের ক্ষেত্রে থাকবে। যেটা বিষয় দেখার সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে ব্রিগেড সমাবেশ করেছিল সেখানে যেভাবে মঞ্চসজ্জা করা হয়েছিল, অর্থাৎ একটা র্যাম্প ছিল, সেখান থেকে নেতারা এসে মানুষের সাথে কথা বলছিলেন। এই প্রত্যেকটা যে সভা হবে তার মধ্যে অধিকাংশ জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ সেভাবেই তৈরি করা হয়েছে। বারুইপুরের মঞ্চতে আমরা সেটা দেখতেও পাচ্ছি, যাতে সাধারণ মানুষের সাথে মঞ্চ থেকে সরাসরি কথা বলে নিতে পারা যায় এবং তারা ঠিক কি চাইছেন, তারা তৃণমূল কংগ্রেস কি দিতে পারছেন সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন। এবং তুমি নিজেই আলিপুরদুয়ারের প্রসঙ্গের কথা রেখেছো। এবারের উত্তরবঙ্গের বিভিন্ন আসনগুলোতে নির্বাচনের ক্ষেত্রে চা শ্রমিকদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 তারিখ একেবারে চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে তারা কি বলছেন তা নিয়েও তারা সভা করবেন। এইভাবে গোটা মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার একাধিক সভা হতে চলেছে এই যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচিকে সামনে রেখে। ওকে, আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে, যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। গোষ্ঠী কোন্দলের ঘটনা বীরভূমে, তীব্র উত্তেজনা, পতাকা তোলাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের মধ্যে এইভাবেই দ্বন্দ্ব বাধে। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ, প্রতিবাদে সরব বিরোধী গোষ্ঠীর সদস্যরা। বীরভূমের দুবরাজপুরের ছবি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একটা মেম্বার আছে আর বাকি কিছু লোককে নিয়ে আমাদের একজনের কাছে জোর জবরদস্তি করে হুমকি দিয়ে পার্টি অফিসের চাবিটা ওরা নিয়ে আর করে আমাদের যে ফ্ল্যাগ ছিল একটা আর একটা পাইপ ছিল, সেই পাইপটাকে জোর করে বার করে ফ্ল্যাগকে ওরা এখানে টেঙে দেয়। দড়িটা খুলে গিয়েছিল, পতাকাটা হালকা নেমে গিয়েছিল। আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম, সেইটাকে ওরা এসে আমার সাথে অশান্তি করে ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। পার্টির পতাকা কোনো মেম্বার ছিঁড়তে পারে? এটাকে ভুল বার্তা করে অশান্তিটাকে বাড়াবার জন্য এইভাবে অশান্তি করছে। এখানে পতাকা আমরা তুলি, হঠাৎ করে আমরা দেখি একজন ব্যক্তি এসে পতাকাটা নামিয়ে দেয়। আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া রয়েছে, সে পতাকা একটা নতুন পতাকা আনার চেষ্টা করি। আমি মনে হয় এটা কেন করলি? তোমার যদি মনে হয় যে আমরা একটা পতাকা তুলবো, তুমি আলোচনা করতে পারো, আসতে পারবে এক জায়গায়। কেন আমরা যেখানে করছি তাহলে ওরা বলতে চাইছি যে আমি দলের সবকিছু, এইটা প্রমাণ করতে চাইছি। সেটা প্রতিবাদে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এর জন্য আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। তিনি তো তৃণমূল করেন, তো অথচ পতাকা কেন নামালেন তিনি? ওনার ব্যক্তিগত উনি বলবেন। হেতমপুরে কি দ্বন্দ্ব এখনো রয়ে গেল? দেখুন, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না, যারা দলের নিয়ম শৃঙ্খলা জানে না,
তারাই করছে। বছর শেষের রাতে পিকনিক, সেখানে গুলি। উত্তর দিনাজপুরে খুন যুব তৃণমূল নেতা, গ্রেপ্তার তার দুই বন্ধু। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছেন আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে গিয়ে নাকি গুলি চলেছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দু 2025কে বিদায়, 26কে স্বাগত। 31st নাইটে চলছিল পিকনিক, সেখানে চলল গুলি, খুন যুব তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিহত বছর 37-এর নবেন্দু ঘোষ। তিনি ছিলেন যুব তৃণমূলের জেলা সহ সভাপতি। পুলিশের দাবি, তার বুকে গুলি লাগে। রায়গঞ্জের মোহনবাটি বাজার, এখানেই বাড়ি যুব তৃণমূল নেতা নবেন্দু ঘোষের। পরিবারের দাবি, বুধবার রাত 10টা নাগাদ বাড়ি থেকে বের হন নবেন্দু। বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন, সেখানেই গুলি চলে। যে আমাদের পাশে বাড়ি, নবেন্দুকে নাকি গুলি করে গেছে। এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে, এই যে পাশে মাঠে। সে বিষয়ে আর কি বলার আছে, এটাকে দেখতে হবে প্রশাসন। তৃণমূলের সঙ্গে আছে, ওই ছেলেটা ভালো। নবেন্দুর বন্ধুরা ছিলেন পিকনিকে, তাদের মধ্যে দুজনকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। একজন শুভম পাল আর একজন পিন্টু সাহা, দুজনই রায়গঞ্জের বাসিন্দা, যুব তৃণমূলের কর্মী। ধৃত পিন্টুর কাছে ছিল আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, জেরায় পিন্টু জানিয়েছেন তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে করতেই গুলি চলে। যুব তৃণমূল নেতা নবেন্দু ঘোষের বুকে গুলি লাগে। ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে কি। পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে তার কোনো লাইসেন্স নেই। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে চাইছেন, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি ছক কষে খুন করা হয়েছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায়, দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পায়। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। আজ খবরের দিকে এবার নজর রাখবো। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। WBJDF ছাড়লেন অনিকেত মাহাতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ক্ষোভ অনিকেতে। বেআইনি নির্বাচনের অভিযোগ অনিকেত মাহাতো। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, কিসের জন্য ক্ষোভ, কিসের জন্য রিজাইন? এই অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট, সেই বোর্ড অফ ট্রাস্টি তার সভাপতি ছিল এবং অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটি মুখ ছিল। এবং যেভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আইনি পরামর্শ উপেক্ষা করে এবং বোর্ড অফ ট্রাস্ট এবং তার সঙ্গে এক্সিকিউটিভ কমিটির সমন্বয় সাধন না করে অগণতান্ত্রিকভাবে বেআইনিভাবে যেভাবে কমিটি নির্বাচন করছে তার প্রতিবাদেই অনিকেত মাহাতো তিনি পদত্যাগ করেছেন। তেমনটাই তিনি বছরের প্রথম দিন 2026-এর শুরুতেই তিনি আজকে ফেসবুক পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য জানান এবং তিনি বলেছেন যে অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জানাচ্ছেন, অত্যন্ত মর্মাহত তিনি, যে এইরকম ভাবে তাকে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তার স্বপ্নের সংগঠন, সেই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক এই দাবি তিনি করেছেন। এবং যেভাবে অগণতান্ত্রিক ভাবে একপেশে ভাবে একটা নির্বাচন করা হয়েছে, যেখানে কোন রকম ভাবে বোর্ড অফ ট্রাস্ট এবং তার আর্থিক বিভিন্ন ব্যাপার স্যাপার সেগুলোর কোন রকম। অভিজিৎ সঙ্গে থাকো, এই মুহূর্তে অনিকেত মাহাতো রয়েছেন সঙ্গে। অনিকেত, নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। কি কারণে ক্ষোভ, কি কারণে আপনার এই রিজাইন করা? দেখুন, যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কার ভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রহিবিশন নেই, কোনো প্রস্তাবনা নেই।
তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত, এই প্রস্তাবনা এনে কমিটি তৈরি করা উচিত। তাহলে সেই জায়গা থেকে এবং এই ঘটনার সাথে আমাদের যে আন্দোলন, আমাদের যা লড়াই, সেই লড়াইতে অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই আমাদের সাথে এই লড়াইতে এসেছেন। তাহলে তাদের জায়গা থেকে আমাদেরকে একটা সুনির্দিষ্ট কমিটি যদি তৈরি করতে হয় সেই পথে যাওয়া উচিত। তাহলে আমি এই জায়গা থেকে চেয়েছিলাম যে আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রহিবিশন নেই সেই প্রহিবিশনকে আনা হোক, এনে নতুন কমিটি তৈরি করা হোক। এই সমস্ত আন্দোলনের যে ভাবাবেগ আছে সেই ভাবাবেগকে সামনে রেখে, সেই ভাবাবেগের কথা ভেবে তাহলে দেখা গেল যে এই যে আইনি পরামর্শ নেওয়ার কথা বা এই ট্রাস্টের সাথে যে সম্পর্ক তৈরি করার কথা, সেই সম্পর্কের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বাকি যারা সহযোদ্ধা আমার তারা যেতে সমর্থন হন। তাহলে এই সমর্থন যদি তারা না হন তাহলে যে সমস্যাটা তৈরি হয় বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো জায়গা থাকে না। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ, জনগণের উদ্দেশ্যে আমি যে কথা বলতে চাই, অভয়ার ন্যায় বিচারের জন্য লড়াইয়ের জন্য আমি এসেছিলাম। সেই লড়াইতে পূর্ণ মাত্রায়, পূর্ণ সহযোগিতায়। দেখুন অনিকেত, আপনি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। আপনার এই ফ্রন্ট ছেড়ে দেওয়া, WBJDF ছেড়ে দেওয়া, এটা তো সত্যি এই ফ্রন্টের ভবিষ্যৎকেও একটা গোলমেলে জায়গায় ফেলে দিল। এইভাবে আমি দেখি না, আমি মনে করি না একটা মানুষের ভূমিকা এতটা হতে পারে। কিন্তু যদি আপনারা তাও মনে করেন তাহলে দেখুন, ব্যক্তি হিসেবে যে লড়াই আমি শুরু করেছিলাম সেই লড়াই আমি লড়বো। ফ্রন্টের প্রত্যেকটা সহযোগিতার সহকর্মী সহযোদ্ধার সাথে আমার সম্পর্ক অত্যন্ত আত্মিক, সেই আত্মিক সম্পর্ক থাকবে। সেই সম্পর্কের জায়গা থেকে আশা করি তারা তাদের ভুল সংশোধন করে অভয়ার ন্যায় বিচারের লড়াইতে এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া শেয়ার করার জন্য। অনিকেত মাহাতো তিনি দুটো বিষয় উল্লেখ করলেন, এক হচ্ছে অগণতান্ত্রিক বিষয় চলছিল এবং ন্যায় বিচারের দাবি আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, এমনটা উল্লেখ করলেন অনিকেত মাহাতো। ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই। ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত